253 আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত 179, এনসিপি 30, ইসলামী আন্দোলন ও জাগপার আসন এখনো চূড়ান্ত নয়। আপিল শুনানির ষষ্ঠ দিনে 60 প্রার্থীর মনোনয়ন মঞ্জুর করেছে ইসি, 104 আবেদনের মধ্যে 29টি নামঞ্জুর। সপ্তম দিনে শুরু হচ্ছে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি। ট্রাম্পকে শান্তি পুরস্কারের মেডেল তুলে দিলেন মাচাদো, পুরস্কারের মালিকানা বদলানো যায় না বলছে নোবেল কর্তৃপক্ষ। এবং 72 ঘন্টার অচলাবস্থার ইতি, ক্ষমা চাওয়ার শর্তে মাঠে ফিরছে ক্রিকেটাররা, শুক্রবার থেকে শুরু বিপিএল। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ক্যান্ডি কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসন সমঝোতায় 253 আসনে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। বৃহস্পতিবার রাত 8টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জোটের পক্ষ থেকে এই আসন সমঝোতার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী বাংলাদেশ জামাতে ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, লিবারেল ডেমোক্রেটিক পার্টি 7, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি 2 ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এর বাইরে জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য আসন চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়টিও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে 60 আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী নির্বাচন ভবনে শুনানি অনুষ্ঠিত হয়। ষষ্ঠ দিনে 104টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে 60টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে এবং 29টি আপিল আবেদন না মঞ্জুর হয়েছে। কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে 5টি আপিল নামঞ্জুর করেছে। 10টি আপিল আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ সপ্তম দিন। শুক্রবার দুপুর 3টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। এই সময় 481 থেকে 510 নম্বর আপিলের শুনানি হবে। এর আগে বৃহস্পতিবার ষষ্ঠ দিনের শুনানিতে 104টি আবেদনের ওপর সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। ইসি জানায়, গত শনিবার আপিল শুনানির প্রথম দিনে 70টি আবেদনের মধ্যে 52টি বৈধ ঘোষণা করা হয়। ওই দিন 15টি আবেদন বাতিল এবং 3টি আবেদন স্থগিত রাখা হয়। বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে মোট 337 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সময় 115 জনের আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে। এছাড়া 33টি আবেদন এখনও অপেক্ষমান রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাকি আপিলগুলোর শুনানি ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। পটুয়াখালী 3 আসনে বিএনপির সমর্থিত প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বিএনপির জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলকে ঐক্যবদ্ধ রাখা। বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান আমরা গুলশান অফিসে যাই, বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হয়, তার চোখের ভাষা মুখের ভাষা বুঝে আমরা মাঝে মাঝে ব্যথিত হই যে বর্তমানে দলকে কিভাবে শৃঙ্খলে রাখা যায়, দলের বিজয় সুনিশ্চিত করা যায়, সেটি নিয়ে তিনি যেভাবে দিন রাত কাজ করছেন, কর্মীদেরকে নেতাদেরকে ডেকে নিয়ে কথা বলছেন। সেখানে দুই একজন নেতা যদি দলের নেতাকে অমান্য করে, তার সিদ্ধান্তের বাইরে গিয়ে দলকে চ্যালেঞ্জ করে, নেতৃত্বকে চ্যালেঞ্জ করে, কোন নেতা কোন কর্মী
প্রকৃত অর্থে সেটা পারে না, হওয়া উচিত না। আমরা একটা ছোটখাটো দল করি। আমি আমার দলের ভাই বন্ধুদেরকে বলেছি, কারোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, কেউ আমার আত্মীয়, কিন্তু আমার কাছে যারা আমার সংগঠন করে রাজনীতি করে তাদের প্রাধান্য আগে। এবং দলের শৃঙ্খলার জন্য, দলের ইমেজের জন্য যারা এই দলের ইমেজ ক্ষুণ্ণ করবে, সোশ্যাল মিডিয়াতে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর হব। সেই জায়গা থেকে আমরা ছোট দল হলে আমাদের কর্মীদের আমরা নির্দেশনা দেই। তো বড় দল হিসেবে বিএনপির জন্য এই মুহূর্তে দল ঐক্যবদ্ধ রাখা একটা বড় চ্যালেঞ্জ। কাজে আমি আশা করি বিএনপির অফিসিয়াল সিদ্ধান্ত, জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজকে যেভাবে এই 10 মিনার মাঝে বিএনপির নেতৃবৃন্দ একটি বিশাল প্রোগ্রাম আয়োজন করেছে, এই যে স্লোগান এই মাঠ থেকে উঠেছে, তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত, সেই জায়গা থেকে আমার মনে হয় এই 10 মিনার প্রতিটি পাড়া মহল্লায় বিএনপির নেতা কর্মীরা এই মঞ্চে উজ্জীবিত হয়ে ট্রাক মার্কার পক্ষে বিজয় নিশ্চিত করার জন্য কাজ করবে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ পরিষ্কার আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল 6টায় তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 70%। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা 33 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 44 মিনিটে। কক্সবাজারের টেকনাফের হোয়াইকং সীমান্তে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হওয়া যুবক মোহাম্মদ হানিফের উন্নত চিকিৎসা ও সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্র জনতা ও ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার টেকনাফ হাইওয়ে সড়কের হোয়াইকং লম্বা বিল এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় সীমান্তের চিংড়ি ঘেরে পুঁতে রাখা মাইন দ্রুত খুঁজে বের করে উদ্ধার ও অপসারণের জোর দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র জনতা ও ভুক্তভোগী পরিবারের দাবি, এই বর্বর ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকার নিরীহ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারিভাবে নাফ নদীতে মাছ ধরার ব্যবস্থা করতে হবে। তারা বলেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করতে রাষ্ট্রের সর্বোচ্চ হস্তক্ষেপ কামনা করি। মানবিকতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। নিরাপদ সীমান্ত চাই, নিরীহ মানুষের রক্ত চাই না। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের মেডেল তুলে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। মাচাদো 2025 সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কাজের জন্য। মাচাদো বৃহস্পতিবার বৈঠকে সোনার মেডেলটি ট্রাম্পকে তুলে দেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, মারিয়া আমাকে নোবেল শান্তি পুরস্কার তুলে দিয়েছেন। এটা পারস্পরিক সম্মানের এক অসাধারণ ইঙ্গিত। তবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে যে নোবেল শান্তি পুরস্কার ট্রান্সফার, শেয়ার বা বাতিল করা যায় না। অর্থাৎ পুরস্কারের আসল মর্যাদা মাচাদেরই রয়ে যায়। বৈঠকের পর মাচাদো ক্যাপিটাল ভবনের বাইরে সাংবাদিকদের বলেছেন, ট্রাম্পের প্রতি ভেনেজুয়েলার জনগণের বিশ্বাস ও কৃতজ্ঞতা থেকেই তিনি এই বিপুল সম্মানসূচক উপহার দিয়েছেন। এই ঘটনা দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যেখানে ট্রাম্পের ভূমিকাকে মাচাদো নিজ দেশবাসীর স্বাধীনতার প্রতি সহায়তা হিসেবে দেখাতে চেয়েছেন। এবারে খেলার খবর।
সারাদিনের অনিশ্চয়তা, প্রেস কনফারেন্স ও বৈঠকের পর অবশেষে কোয়াবের প্রেস বিবৃতিতে জানানো হয়, বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম যদি প্রকাশ্যে ক্ষমা চান, ক্রিকেটাররা শুক্রবার থেকে মাঠে ফিরবেন। এরপরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাত 10টার পর ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। কোয়াবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ মিঠুন সহ সিনিয়র ক্রিকেটাররা। বোর্ডের পক্ষে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, ইফতেখার আহমেদ, ইফতেখার রহমান মিঠু ও অন্যান্য কর্মকর্তা। বৈঠকের পর বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, ক্রিকেটাররা মাঠে ফিরছেন। শুক্রবার থেকে বিপিএল আবার শুরু হবে। 15 জানুয়ারি হওয়া ম্যাচগুলো একদিন পিছিয়ে 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে 72 ঘন্টা ধরে চলা ক্রিকেটারদের অবস্থান আপাতত শেষ হলো। দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমাধান এসেছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি সুসংবাদ। বিপিএল মাঠে গড়াচ্ছে এবং খেলোয়াড়রা দায়িত্বশীলভাবে সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। (253) আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত 179, এনসিপি 30, ইসলামী আন্দোলন ও জাগপার আসন এখনো চূড়ান্ত নয়। আপিল শুনানির 6ষ্ঠ দিনে 60 প্রার্থীর মনোনয়ন মঞ্জুর করেছে ইসি, 104 আবেদনের মধ্যে 29টি নামঞ্জুর। সপ্তম দিনে শুরু হচ্ছে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি। ট্রাম্পকে শান্তি পুরস্কারের মেডেল তুলে দিলেন মাচাদো, পুরস্কারের মালিকানা বদলানো যায় না বলছে নোবেল কর্তৃপক্ষ। এবং 72 ঘন্টার অচলাবস্থার ইতি, ক্ষমা চাওয়ার শর্তে মাঠে ফিরছে ক্রিকেটাররা। শুক্রবার থেকে শুরু বিপিএল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।